আজকে হলো এপ্রিলের 6 তারিখ। আমরা গতকাল পেহেলগামে এসে পৌঁছেছি আর এখানে এসে উঠেছি হোয়াইট হাউস হোটেলে। সকাল এখন বাজে 7টা। ঘুম থেকে উঠেই সামনে এই সুন্দর একটা ভিউ দিয়ে আজকের দিনটা শুরু হচ্ছে। কাল রাতে খেয়ে দিয়ে আমরা সব বাইরে মানে যে ব্যালকানিটা ওখানে বার করে রেখেছিলাম প্লেট গ্লাসগুলো। সকালবেলা উঠে দেখছি দেখো এরকম পুরো বরফ জমে গেছে গ্লাসের গায়ে। তারপর এখানে এ দেখো কাপের মধ্যে বরফ জমে গেছে সব। তো আজকে আমাদের পেহেলগামে হচ্ছে প্রথম সকাল। তো আমরা পেহেলগামে এসে যে হোটেলটায় উঠেছি সেটার নাম হচ্ছে হোয়াইট হাউস রিসর্ট। আর সেখানে আমরা যে কটেজটায় আছি সেটার একটা রুম টুরও আমি তোমাদেরকে দিয়েছি। তো তার সঙ্গে এরকম একটা অ্যাটাচ ব্যালকানির মতন আছে আর সেখান থেকে তো এরকম সুন্দর একটা ভিউ। সামনেই তোমার লিডার নদী। তো এরকম মানে অপূর্ব একটা মানে পুরো ছবির মতন দৃশ্য যদি চোখের সামনে থাকে তাহলে তো মনে হয় যেন এখানেই থেকে যাই। কিন্তু আজকে আমাদের এখান থেকে অন্য আর একটা হোটেলে শিফট করতে হবে, কারণ আমরা যে কটেজটায় আছি সেটার ডিমান্ড এতটাই যে এটা এমনি সময় কিন্তু পাওয়াই যায় না। তো লাকিলি আমরা পেয়েছিলাম বটে, কিন্তু সেটা আমাদের মানে একদিনই কপালে জুটলো আর কি। তো এখানকার আর কি যিনি এসএইচও আছেন তো উনি আসছেন, তো উনি এই কটেজটাই নেবেন। তো সেক্ষেত্রে মানে হোটেলে ওদেরও কিছু করার নেই, মানে ওদেরও হাত নেই এতে। তো উনি যেহেতু আসবেন তো সেই জন্য আমাদেরকে অন্য আর একটা হোটেলে ওরাই শিফট করিয়ে দেবে। তো সেটা এখন আমরা জানি না কোথায় শিফট করবে, এখানেই হবে আশেপাশে কোথাও। তো সেটা দেখা যাক, সেটা তোমাদেরকে পরে যখন ওখানে আমরা চেক ইন করবো তখন দেখাবো। তো এখানে থাকার এক্সপিরিয়েন্স তো আমাদের দুর্দান্ত। মানে কী বলবো, মানে এখান থেকে যেতে ইচ্ছাই করছে না। সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের আজকের দিনটাও বুকিং ছিল, মানে কালকে আমাদের চেক আউট ছিল, কিন্তু আজকেই আমাদের এখান থেকে চেক আউট করে যেতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই এক্ষেত্রে, কারোর কিছু করার নেই। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা পেহেলগামের সাইট সিনের জন্য। কালকে তো বৈশারণ যেতে পারিনি, তো আজকে দেখবো যদি বৈশারণটা করা যায় তার আগে আমরা আরু বেতার চন্দনবাড়ি এগুলো করবো। তারপরে গিয়ে যদি বৈশারণ হয় তাহলে করবো, না তো ওটা এবারের মতন স্কিপ করতে হবে, ওটা আবার পরের বারে কাশ্মীরের জন্য রেখে দিতে হবে। তারপরে একটু পেহেলগাম লোকাল মার্কেটেও যাবো। তো এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে আমাদের, ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো আমরা যে এই হোয়াইট হাউস রিসর্টে আছি, তো এখানে আমরা যে কটেজটা নিয়েছি আর কি মেনলি, তো এখানে আমাদের ট্রিপল শেয়ারিংয়ে কস্টিং পড়েছে 6,500 উইথ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। তো খাবার দাবার তো কালকে তো শুধু ডিনারটাই খেয়েছি আমরা। খাবার দাবার বেশ ভালো ছিল, যদিও এখানে সেরকম খুব বেশি অপশানস নেই। কালকে রাত্রে যেমন ডিনারে আমাদের শুধু রুটি আর চিকেনই দেওয়া হয়েছিল। তো আজকে ব্রেকফাস্ট তো এখন আসেনি, দেখি আজকে ব্রেকফাস্টে কী দেয়। বাট মানে টেস্ট খুবই ভালো, কালকে চিকেনের কারিটা খুব টেস্টফুলি ছিল। আর এখানকার যিনি ম্যানেজার আছেন ওনার বিহেভিয়ারও খুব ভালো। তো সব মিলিয়ে মানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। এখানে ওরা ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে, সেই জন্য নিচে নেমে আসলাম। তো আজকে ব্রেকফাস্টে দিয়েছে ব্রেড অমলেট, এখানে সস দিয়েছে আর সঙ্গে রয়েছে দুধ চা। তো নদীর ধারে বসে এরকম এত সুন্দর একটা ব্রেকফাস্ট আর এত সুন্দর একটা সকাল, সত্যি কি যে মন খারাপ লাগছে যে এখান থেকে চলে যেতে হবে ভেবে। আর এখানে দেখো আমরা ব্রেকফাস্ট করতে করতে চলে এসেছে এনারা কিছু শলস নিয়ে। তো কালেকশন বেশ ভালো ছিল, হতে পারে প্রাইস একটু হয়তো বেশি, কিন্তু তবুও আমরা এখান থেকে বেশ অনেক কিছুই শপিং করে নিচ্ছি এখন। আর এদিকে দেখতে দেখতে আমাদের হোটেলের সামনে চলে এসেছে ঘোড়া। তো এখন আমরা এগুলোতে করেই বেরোবো। তো ঘোড়ায় করে আমরা প্রথমে বৈশারণী যাব, কারণ বিকেলের দিকে হয়ে গেলে তখন ওখানে যাওয়াটা একটু অসুবিধে হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখন প্রথমে বৈশারণী যাচ্ছি। তো ঘোড়ায় করে আমাদের জার্নিটা শুরু হলো। মনে প্রচণ্ড একটা ভয় নিয়ে ঘোড়াতে উঠে বসেছি। আর এখানে এখন এসে একটু দাঁড়ালাম। তো এখান থেকে এখন আমাদের জুতোগুলোকে চেঞ্জ করতে হবে, মানে ওদের থেকে এই রকম বুটগুলো আমরা ভাড়া করে নিলাম এখন। তো আমাদের ঘোড়া থেকে নামতে হয়নি, ওরাই আমাদেরকে আমাদের যে জুতো সেটা চেঞ্জ করে এই বুটগুলো পরিয়ে দিল। তো চলো এখন এবার শুরু হলো বৈশারণের দিকের যাত্রা। চারিদিকের বেশ সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এগোচ্ছি। আর আজকে ওয়েদারটাও কিন্তু একদম বেশ সুন্দর রয়েছে। কালকে অত বৃষ্টি হলো, কিন্তু আজকে একেবারে রোদ ঝলমলে একটা দিন।
এখানে কিন্তু তোমরা যে হোটেলেই থাকো না কেন, ঘোড়াগুলো কিন্তু তোমাদের হোটেলের সামনে থেকেই তোমাদেরকে পিক আপ করে বৈশারণ পর্যন্ত নিয়ে যাবে। আর আমরা তো 3টে ঘোড়া নিয়েছি 3 জনের জন্য। তো পার ঘোড়া ওরা প্রথমে বলেছিল 2200 করে, তো আমরা বার্গেন করে সেটা 1500 করে করেছি, মানে এক একটা ঘোড়া 1500 করে। তো তোমরাও একটু বুঝে শুনে সেইভাবে বার্গেন করে নিও। এখন এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেহেলগাম ভিলেজ। রাস্তার অবস্থা তো খারাপ পুরো। आप ले लो मैडम। नहीं 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 कुछ नहीं करता ये बच्चा। नहीं 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 चाहिए। এখানে ঘোড়া থামতেই কিন্তু সেই ছোট ছোট খরগোশ এনে কোলের মধ্যে বসিয়ে দিচ্ছিল ফটো তোলার জন্য। মানে এগুলোই ওদের পেশা আর কি, কিন্তু আমাদের মনে হয়েছে এগুলোর কোনো দরকার নেই সেইভাবে। আর আমার তো ভীষণ ভয় লেগেছে, দেখতেই পেলে চিৎকার করে উঠলাম আমি এক্ষুনি। তো যাই হোক, চলো এবার সামনের দিকে এগোই। এইরকম রাস্তা দিয়ে যেতে যেতে যদি একবার কাদায় পড়ি তাহলে তো হয়ে গেল শেষ। মানে ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার করতে চাইলে এই হর্স রাইডটা কিন্তু করাই যেতে পারে। দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে কিন্তু। গোটা রাস্তাটাই একেবারে কাদায় ভরা, আর আমার ঘোড়ার এখন পেয়েছে জল তেষ্টা। সত্যি কথা বলতে ওদেরও কষ্ট, কিন্তু এই রাস্তায় তো ঘোড়া ছাড়া আর কোনো উপায় নেই। তা আমরা সবাই এখন ভয় আর মজা দুটোকেই সঙ্গে নিয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। তবে চারিদিকের ভিউগুলো অসাধারণ। চারিদিকে সব উঁচু উঁচু গাছ আর দূরে সব বরফে ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে, মানে দারুণ লাগছে। চারিদিকের ভিউগুলো এত সুন্দর যে মানে এই রাস্তা দিয়ে যাওয়ার কষ্টটা যেতে যেতে কিন্তু মানে পুরো ভুলেই যাওয়া যায়। আর যে ভাইগুলো ঘোড়া কন্ট্রোল করছে, তো ওরাও বেশ আমাদের সাথে গল্প করতে করতে যাচ্ছে, তো মজাই হচ্ছে বেশ। কেমন লাগছে? খুব ভয়ঙ্কর, কিন্তু এক্সাইটমেন্ট তো বিশাল হচ্ছে। ডান দিকে হচ্ছে কাশ্মীর ভ্যালি। तो एकदम ऊपर में जाने आने में टोटल कितना टाइम लगता है? जाने में 1 घंटा, आने में 1 घंटा। क्या पॉइंट है? डबियन। जो कश्मीर का राजा हरि सिंह कश्मीर। हाँ, थोड़ा जोर से बोलिए ना। एक तीर से 2 शिकार किया, हिरन और शेर का, इसलिए इसको बोलते हैं डबियन। डबियन मतलब डबल शिकार। अच्छा। हाँ। কাশ্মীরের রাজা হরি সিং একটাই তীর দিয়ে বাঘ আর হরিণ দুজনকেই একসঙ্গে শিকার করেছিলেন। हाँ जरूर सब्सक्राइब कर लेना सब। আমরা এখন চলে এসেছি মিনি সুইজারল্যান্ডে, মানে বৈশারণে। তো এটা তো তোমাদের বলেছিলাম যে এটা আমাদের কালকের প্ল্যানিংয়ের মধ্যে ছিল, কালকে তো ক্যান্সেল হয়েছে। বাট আজকে আমাদের ড্রাইভার দাদা বলেন যে এখন যদি বৈশারণ চলে আসি তো এরপর আমরা আরও বেতাবো করতে পারবো। তো এটা মিস তো করা যায় না, আফটার অল মিনি সুইজারল্যান্ড বলে কথা। তো ঘোরার এক্সপিরিয়েন্স তো বেশ ভালো, কিন্তু খুব ভয় লেগেছে কিছু কিছু জায়গায়, যেখানে অনেকটা খাড়াই ছিল, আবার অনেকটা জায়গায় এরকম নিচুর দিকে নেমে যাওয়ার ছিল। কিন্তু মজাও হয়েছে কিন্তু সেরকম। আর এখানে এসে তো সব কষ্ট ভুলে গেছি। তো মানে চারিদিকটা জাস্ট অসাধারণ, মানে দুর্দান্ত ভিউ। ওপরে বরফে ঢাকা পাহাড়,
আর চারিদিকটা এরকম সবুজ ঘাস, চারিদিকে উঁচু উঁচু গাছগুলো, মানে মনে হচ্ছে কেউ সাজিয়ে দিয়েছে পরপর বসিয়ে, কিন্তু এগুলো সবই ন্যাচারাল, ভগবানের সৃষ্টি। তো দারুণ লাগছে জায়গাটায় এসে। চলো তোমাদের সাথে ভিউগুলো একটু শেয়ার করি। কিছুটা একটু ওপরের দিকে উঠে আসলাম যাতে ভিউটা আরও সুন্দরভাবে নিতে পারি। তো এখন এখানে একটু ফটোস রিলস করব আর তোমাদের সঙ্গেও ব্লগিংয়ের জন্য কিছু শেয়ার করব ভিডিও। তো দেখতে থাকো। অনেক দিনের ইচ্ছে ছিল জিপ লাইন করার, তো এখানে দেখছি সবাই করছে, তাহলে এবার আমরাও একটু এক্সপিরিয়েন্স করি। জিপ লাইনের জন্য খরচ পড়লো পার হেড 350। लंबा पैर पैर लंबा, हाँ हाथ छोड़ो, इधर से टच, बाय। जूम किया ना, एज भी कुछ भी नहीं है। मैंने 0.5 में किया है। ठीक है, थैंक यू। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স করছি, মানে দুর্দান্ত এক কথায়। আর দেখে ভয়ের মনে হলো, একদমই ভয়ের কিন্তু কোনো কারণ নেই। বাচ্চারাও সবাই করছে, ইভেন বয়স্করাও সবাই করছে, তো কোনো রকম কোনো অসুবিধা নেই। আর প্রোটেকশন একদম যথেষ্ট রয়েছে। আর বেশিটা ডিস্টেন্সও নয়, মানে যেতে মোটামুটি ওই হার্ডলি 1 থেকে 1.5 মিনিট মতন সময় লাগবে। দারুণ দারুণ, মানে বৈশারণে আসলে এটা একবার অন্তত তোমরা সবাই ট্রাই করো। এখন আমরা এখান থেকে ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। তারপর ওখান থেকে আবার আলাদাভাবে গাড়ি ভাড়া করে আমরা আরু, বেতাব আর চন্দনবাড়ি এগুলো যাব। আর এখন তো আমাদের সেকেন্ড যে হোটেলটায় শিফট হওয়ার কথা, তো ওখানেই আমরা ডাইরেক্ট যাব। তো গিয়ে দেখা যাক কিরকম কি হয়। হোটেলে ফিরে ড্রেস চেঞ্জ করে আবার অন্য গাড়ি নিয়ে আমরা এখন চলে এসেছি আরু ভ্যালিতে। বৈশারণে যে জামাটা পরে গেছিলাম সেটা তো পুরো একদম কাদায় ভরে গেছে, তো ওটা চেঞ্জ করতেই হতো। আর এখন আমরা যেই ABC পয়েন্ট ঘুরবো, মানে আরু, বেতাব আর চন্দনবাড়ি, তার জন্য গাড়ি আমাদের খরচ পড়লো 2500 টাকা। তোমাদের সঙ্গে যদি গাড়ি থাকেও তবুও এখানে আলাদাভাবেই গাড়ি ভাড়া করতে হবে, কারণ আমাদের সঙ্গে তো শব্বির ভাইয়া ছিল, কিন্তু শব্বির ভাইয়ার গাড়ি এই পর্যন্ত অ্যালাও হবে না, তো সেই জন্য আমাদেরকে আবার আলাদাভাবে গাড়ি ঠিক করে এখানে আসতে হলো। তবে এখন পেয়েছে প্রচণ্ড খিদে, এখানে বেশ অনেকগুলো দোকান রয়েছে, তো এখান থেকে এখন একটু ম্যাগি খেয়ে নেব। তো এই হচ্ছে আরু ভ্যালি। তো এটা হচ্ছে JKTDCর হোটেল অ্যালপাইন। আর তাছাড়াও এখানে প্রচুর হোটেল আছে, তো তোমরা চাইলে এখানে থাকতেও পারো। গুগলে সার্চ করলেই তোমরা এখানকার হোটেলগুলোর ডিটেলস পেয়ে যাবে। আরু ভ্যালি দেখে এসে তো আমরা এখন এখানে একটা পয়েন্টে দাঁড়ালাম। তো এটার নাম বললো দ্বারপাড়েক ব্রিজ। ব্রিজটা বেশ সুন্দর, আর সামনে দিয়ে তো বয়ে যাচ্ছে লিদার নদী। তো এখানে একটু দাঁড়ালাম ফটো তোলার জন্য। এখান থেকেও বেশ ভিউটা সুন্দর, বরফে ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে। গত পর্বের ব্লগটা দেখলে তোমরা দেখতে পাবে পেহেলগামে আসার দিনকে রাস্তায় এই শিব পার্বতীর মন্দিরটা পড়েছিল। তো এখন আমরা দাঁড়িয়ে পড়েছি এই শিব পার্বতীর মন্দিরে একটু পুজো দেব বলে। পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা মন্দির এর আগে তো কখনো দেখিনি, তাই পুজো দেওয়ার লোকটা আর সামলাতে পারলাম না। তো আমরা এখন চলে যাচ্ছি চন্দনবাড়ি। বেতাব ভ্যালিটা ফেরার পথে দেখব, কারণ চন্দনবাড়িটা যেহেতু অনেকটা রাস্তার ব্যাপার, তো সেই জন্য আমরা আগে ওইটা দেখে নিই, কারণ অন্ধকার হয়ে গেলে আর ওই বরফে ঢাকা পাহাড় দেখার কোনো মানে হয় না। এখনই প্রায় 4:30 বাজতে যায়। আর যাওয়ার পথে এইখানে একটা ভিউ পয়েন্ট পড়লো, যেখান থেকে বেতাব ভ্যালির ভিউটা খুব সুন্দরভাবে ওপর থেকে পাওয়া যায়। তো এখানটা একটু দাঁড়ালাম এখন।
আরু ভ্যালি থেকে চন্দনবাড়ির ডিস্টেন্স ওই 13 কিলোমিটার মতো। তবে রাস্তা এখানে বেশ ভালোই, আর পাহাড়ি রাস্তা, মানে দেখে বোঝাই যাচ্ছে আমরা আস্তে আস্তে বেশ ওপর দিকে উঠছি। আর যত এগোচ্ছি বরফে ঢাকা পাহাড়গুলো আরও সামনের দিকে এগিয়ে আসছে। আর এখানেও দেখো কিছু পাহাড়ে বরফ পড়ে রয়েছে। আর ওপর দিকে যত উঠছি ঠান্ডা মারাত্মক বাড়ছে। দেখতে দেখতে চলেও আসলাম চন্দনবাড়িতে। আমরা কিন্তু এক্সপেক্ট করে আসিনি যে চন্দনবাড়িতে এসেও এইরকম বরফ পাবো। তো বেশ ভালোই বরফ জমে রয়েছে চারিদিকে, আর ভিউটা তো অসাধারণ লাগছে। অবশ্য কাশ্মীরের প্রত্যেকটা ল্যান্ডস্কেপই এতটাই সুন্দর যে মানে বারবার বললেও সেটা কম হবে। চন্দনবাড়ির আগে যে ছোট ছোট বাড়িগুলো পড়ে, তো সেইটাই হচ্ছে কিন্তু পেহেলগামের লাস্ট ভিলেজ। মানে চন্দনবাড়ি হচ্ছে লাস্ট পয়েন্ট, তারপর আর কোনো রাস্তা নেই, তারপরেই শুরু হচ্ছে হিমালয়ান রেঞ্জগুলো। চলে এলাম চন্দনবাড়ি। প্রচণ্ড ঠান্ডা আর বেশ ভিড় হয়েছে কিন্তু এখানে। আর রাস্তাটা তো পুরো একদম কাদা হয়ে রয়েছে, কারণ এখন তো এপ্রিল মাস, বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে। তো সেই জন্য সেই বরফ গলা জল রাস্তায় এসেই এখানে এরকম কাদা কাদা হয়ে গেছে পুরো। অসাধারণ লাগছে চারিদিকটা, চারিদিকে পুরো সাদা বরফে ভরে রয়েছে। মানে গুলমার্গ সোনমার্গে তো বরফ পেয়েছি, কিন্তু এখানেও যে এত বরফ পাবো একদমই ভাবতে পারিনি। এবার চলে এলাম বেতাব ভ্যালিতে। বেতাব ভ্যালিতে টিকিটের প্রাইস কিন্তু খুবই হাই, বড়দের 100 টাকা আর ছোটদের হচ্ছে 50 টাকা। এই বেতাব ভ্যালির আগের নাম ছিল হাজান ভ্যালি। তো 1983-তে যখন বেতাব মুভির শুটিং হয়েছিল, তো সেই শুটিং হওয়ার পরেই এই ভ্যালির নাম হয় বেতাব ভ্যালি। পেহেলগামে এসে অন্য জায়গাগুলোকে বাদ দিলেও এই বেতাব ভ্যালি কিন্তু বাদ দেওয়া যাবে না। মাঝখান দিয়ে বয়ে গেছে লিডার নদী, চারিদিকটা মানে অপূর্ব। আমরা তো আস্তে আস্তে অনেকটা সন্ধেই হয়ে গেছে, এখন প্রায় 6:15 মতন বাজে। তাও এখানে অনেকক্ষণ দিনের আলো থাকে বলে কিছুটা আমরা দেখতে পাচ্ছি। আর এখানের গাছগুলো দেখো তো, আর কিছুদিন পরে এই গাছগুলোতে কিন্তু পুরো সবুজ পাতায় ভরে যাবে, তখন দেখতে আরও কতটা দারুণ লাগবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। মানে এখন আমাদের মনে হচ্ছে আমরা আগে কেন এই জায়গাটায় আসলাম না। বেতাব ভ্যালি থেকে বেরিয়ে আমরা এখন আমাদের হোটেলের দিকের পথ ধরলাম। এর পরের বার আসলে অবশ্যই বেতাব ভ্যালির জন্য আরও বেশি সময় নিয়ে আসব। আর ওই দূরে যে দেখা যাচ্ছে আলো জ্বলছে, ওইটা কিন্তু পেহেলগামের ভিলেজটাই দেখা যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে একদম সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। এই দিন যে আমাদের জন্য কি অপেক্ষা করছিল সেটা হয়তো আমরা নিজেরাও জানতাম না। খুব খারাপ একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছি, তো সেটা কি সেটা জানতে হলে দেখতে হবে পরের ব্লগটা। খুব তাড়াতাড়ি ফিরে আসছি, সঙ্গে থেকো। আজকের মতন টাটা।